রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তোমরা নেট কিংবা সেট পড়ছো বা তোমরা এমএসসি বা তোমরা পিএসসি বা যে কোনো ধরনের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কম্পিটিটিভের পরীক্ষা দিচ্ছ, তাহলে পলিটিক্যাল একাডেমির এই লেকচার সিরিজগুলোকে ফলো করো। প্রত্যেকটি ক্লাস তোমাদের এই নেট সেট এবং এমএসসি পিএসসি বা যে কোনো ধরনের রাষ্ট্রবিজ্ঞানের এক্সামের জন্য তোমাদের কাজে আসবে। আমি পলিটিক্যাল থিওরির পার্ট থেকে কিন্তু ধীরে ধীরে ক্লাস করানোর চেষ্টা করছি, যেগুলো মূলত তোমাদের পরীক্ষা কেন্দ্রিক এবং পরীক্ষার মতো করে আসতে পারে। সেগুলো প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত আমি কিন্তু তোমাদের ছোট ছোট পার্টে ভাগ করে করে বোঝানোর চেষ্টা করছি। পলিটিক্যাল থিওরির অর্থ অর্থাৎ তার মিনিং, ফিচার্স নিয়ে আলোচনা করেছি। পলিটিক্যাল থিওরির নেচার, সিগনিফিকেন্স এগুলো নিয়ে আলোচনা করেছি এবং তার সাথে সাথে এভলিউশন অফ পলিটিক্যাল থিওরি, এই তিনটি ক্লাস কিন্তু এর আগে হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত ক্লাসগুলোকে দেখোনি, তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে। আজকের আমার আলোচনার বিষয় তোমরা দেখতে পাচ্ছ, ডিক্লাইন অফ পলিটিক্যাল থিওরি। ডিক্লাইন বলতে আমরা কি বুঝি? অবক্ষয়, রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় ঘটছে। কিছু কিছু রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করছে যে এমন একটা সময় চলে এসেছে যেখানে রাজনৈতিক তত্ত্বের আর কোনো প্রয়োজন নেই। রাজনৈতিক তত্ত্ব ধীরে ধীরে অবক্ষয়ের পথে হাঁটছে বা রাজনৈতিক তত্ত্ব সমাপ্তি ঘটছে। এই যে তাত্ত্বিকরা, তারা কারা, তারা কেন এই কথাটা বলছেন, হঠাৎ করে রাজনৈতিক তত্ত্বের অবক্ষয়ের কথা কেন বলা হলো, আমরা সেই বিষয়টাই আজকের জানবো। যারা তোমরা নেট কিংবা সেট পরীক্ষা দিচ্ছ, তোমাদের সিলেবাসে কিন্তু এই ডিক্লাইন অফ পলিটিক্যাল থিওরি নেই, অথচ এখান থেকে প্রত্যেক বছর প্রত্যেকবার কিন্তু এই ডিক্লাইন অফ পলিটিক্যাল থিওরি থেকে প্রশ্ন আসে। তাহলে আমি কিন্তু তোমাদেরকে সেইভাবেই পড়ানোর চেষ্টা করছি, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমাদের ডিক্লাইন অফ পলিটিক্যাল থিওরি থেকে কিন্তু প্রশ্নগুলো আসে। তার জন্য আমাদের ডিক্লাইন অফ পলিটিক্যাল থিওরি বা রাজনৈতিক তত্ত্বের অবক্ষয়, এটা কিন্তু জানতে হবে। একেবারেই আমি তোমাদেরকে বাংলা ভাষাতে বোঝানোর চেষ্টা করছি, আর এইটুকু ইংরেজি এগুলো তোমরা অনায়াসেই করতে পারবে। তো যেহেতু তোমরা নেট সেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে সেইভাবে কিন্তু তোমাদেরকে এইটুকু তোমরা জেনে ফেললে আর আমি আশা করছি বৃহৎ কিছু জানতে হবে না। যেটুকু প্রয়োজন আমি সেটুকুই তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি। কি বলছে? বলছে ইন মিড 20th সেঞ্চুরি, আমরা 20th সেঞ্চুরির মধ্যভাগে অর্থাৎ 1950-এর কথা বলতে পারি, 1950s-এর দিকের কথা আমরা বলতে পারি। দ্য এক্সপোনেন্ট অফ নিউ পলিটিক্যাল সায়েন্স বিগ্যান টু কোশ্চেন the continued relevance of the traditional political theory। আমাদের যে ট্র্যাডিশনাল পলিটিক্যাল থিওরি ছিল, তারপরে যখন বিজ্ঞানসম্মত চেতনার মধ্য দিয়ে আমরা রাষ্ট্রবিজ্ঞানকে, আমাদের রাজনীতিকে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে আলোচনা করতে শুরু করছি, তোমরা সবকিছুর মূলে দেখতে পাচ্ছ এই আচরণবাদ, সবকিছুর মূলে দেখতে পাচ্ছ বিহেভিয়ারাল যে ট্র্যাডিশন, যে বিহেভিয়ারাল যে রেভলিউশন, সেটা কিন্তু রাজনৈতিক তত্ত্বের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হিসেবে গড়ে উঠছে। তাই তো কি বলছে দেখো, যে বিগিনিং 1950s, একেবারে 1950-এর দশকে, বিশেষ করে আমাদের এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে কিন্তু এই বিষয়গুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। সেখানে কি হচ্ছে? আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ বিহেভিয়ারাল রেভলিউশন, যেটা এক্ষুনি বলছিলাম, যে কিসের ইনফ্লুয়েন্স পাচ্ছে? সেখানে বিহেভিয়ারাল অর্থাৎ আচরণবাদের যে বিপ্লব, আচরণবাদী যে ভাবনা গড়ে উঠছে। তার মানে কি? আচরণবাদী চিন্তা ভাবনার মধ্য দিয়ে কি কি গড়ে উঠছে? অভিজ্ঞতাবাদী ভাবনা গড়ে উঠছে। কি গড়ে উঠছে? বিজ্ঞানসম্মত ভাবনা গড়ে উঠছে। পর্যবেক্ষণের মধ্য দিয়ে, পরীক্ষণের মধ্য দিয়ে, যাচাইকরণের মধ্য দিয়ে, তথ্য বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা বিচার বিবেচনা করব। অর্থাৎ রাজনৈতিক জগতে, অর্থাৎ রাজনৈতিক প্রেক্ষাপটে একটা নতুন ভাবনার সৃষ্টি হচ্ছে। আরো কি বলছে? বলছে মেনি পলিটিক্যাল সায়েন্টিস্ট ডিক্লেয়ার ডেথ অ্যান্ড ডিমাইস অফ পলিটিক্যাল থিওরি। অনেক তাত্ত্বিকরা বলছে যে ধীরে ধীরে কিন্তু আমাদের কার পতন ঘটছে?
পলিটিক্যাল থিওরি বা রাজনৈতিক তত্ত্বের আর প্রয়োজন পড়ছে না, রাজনৈতিক তত্ত্বের মৃত বা আমরা বলতে পারি ডিক্লাইন ঘটছে, অবক্ষয় ঘটছে। কারা কারা সেই তাত্ত্বিক একটু দেখে নেওয়া যাক তো। বলছে পলিটিক্যাল থিওরি ইজ ডিক্লাইন। কারা কারা বলছে? ডেভিড ইস্টন বলছে। কারা কারা বলছে? আলফ্রেড কোবান বলছে, দাঁতে জার্মানিও বলছে, এস এম লিপসেট, রেইমার, রবার্ট ডাল, ড্যানিয়েল বেল, এদের মতো চিন্তাবিদরা বলছে যে রাজনৈতিক তত্ত্বের অবসান ঘটছে বা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। নেট সেট কিংবা যে কোনো পরীক্ষার জন্য এই পেজটি সাজানো হয়েছে, তোমাদের কিন্তু এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পরীক্ষায় কিন্তু এই বই থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের এসে থাকে। আর পলিটিক্যাল থিওরির এই ডিক্লাইন অফ পলিটিক্যাল থিওরি থেকে, এই পার্ট থেকে বইয়ের নাম খুব আসে পরীক্ষাতে। ডেভিড ইস্টনের, তাই আমি একটা চার্ট করে দিয়ে দিচ্ছি, ডেভিড ইস্টনের গুরুত্বপূর্ণ বই দ্য ডিক্লাইন অফ মডার্ন পলিটিক্যাল থিওরি, এই বইটি 1953 সালে লেখা হয়েছে। আলফ্রেড কোবান দ্য ডিক্লাইন অফ পলিটিক্যাল থিওরি, এটাও 1953 সালে লেখা হয়েছে। দাঁতে জার্মানিও তার যে গ্রন্থ বিয়ন্ড আইডিওলজি, খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ, বিয়ন্ড আইডিওলজি দ্য রিভাইভাল অফ পলিটিক্যাল থিওরি, 1967 সালে এটি লেখা রয়েছে। তারপরে ড্যানিয়েল বেলের লেখা দ্য এন্ড অফ আইডিওলজি, এই গ্রন্থটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। তারপরে বলছে পিটার ল্যাসলেট, পিটার ল্যাসলেটের কাছে গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে পলিটিক্যাল থিওরি ইজ ডেড। এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু কথা, যদি আমি রেইমারের কথা বলতে যাই, এটা নেটের পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন এসেছিল। রেইমার আমাদের পলিটিক্যাল থিওরির কথা বলতে গিয়ে তিনি বলছেন সেটা ডগ হাউসে চলে গেছে, পলিটিক্যাল থিওরি ইজ ইন ডগ হাউস। অর্থাৎ ডগ হাউস কথার অর্থ কি? ডগ হাউস কথার অর্থ বলতে একটা মৃতপ্রায় কিংবা একটা খুব খারাপ অবস্থা এরকম বোঝাচ্ছে, যে তিনি ডগ হাউসে পাঠিয়ে দিয়েছেন বা ডগ হাউসে চলে গেছেন, এরকম রেইমার বলতে চাইছে। এবারে আমরা দেখব এক এক করে তাত্ত্বিকগুলো কি কি বলছেন, রাজনৈতিক তত্ত্বের অবক্ষয়ের পিছনে কারণগুলো কি, কোন কারণে রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় ঘটছে, সেই কারণগুলো কিন্তু তোমাদের ছোট ছোট হিসেবে জেনে রাখবে। আমি কিন্তু এখানে বিস্তৃত আলোচনা করছি। দেখো কি বলছে, বলছে ডিক্লাইন অফ পলিটিক্যাল থিওরি ভেরিয়াস ভিউজ, তার মধ্যে ডেভিড ইস্টন ভিউজ। ডেভিড ইস্টনের মতামত কি ছিল, ডেভিড ইস্টন সেখানে কি বলতে চাইছে, তার মতামতের ভিত্তিতে আমরা আলোচনা করব। ডেভিড ইস্টন আলোচনা করতে গিয়ে মূলত 4টি বিষয়ের কথা এখানে বলছে। বলছে হি আইডেন্টিফাইড 4 প্রাইমারি ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দিস ডিক্লাইন। অবক্ষয়ের পিছনে 4টি কারণ রয়েছে। কি সেই 4টি কারণ? প্রথম কারণ হচ্ছে হিস্টোরিসিজম, অর্থাৎ ঐতিহাসিকতা, ইতিহাস নির্ভরতা। বলছে আমরা যে রাজনৈতিক তত্ত্বের কথা বলি, আমরা যেভাবে রাজনৈতিক তত্ত্বকে ব্যাখ্যা বিশ্লেষণ কিংবা রাজনৈতিক তত্ত্বকে গড়ে তোলার কথা ভাবছি, সেটা কিভাবে গড়ে তুলছি, সেটা ইতিহাসের প্রেক্ষাপটে আমরা গড়ে তোলার চেষ্টা করেছি। আমরা হেগেলের কথা বলি, আমরা মার্কসের কথা বলি, আমরা মেকিয়াভেলির কথা বলি, আমরা বিভিন্ন যে তাত্ত্বিকগুলো ঐতিহাসিক যে প্রেক্ষাপট, কার্লাইল থেকে শুরু করে বিভিন্ন যে তাত্ত্বিকরা রয়েছেন, তারা কিভাবে আলোচনা করেছেন, তারা অতিরিক্ত ইতিহাসের প্রতি নির্ভর করেছেন। বলছি এই যে অতিরিক্ত ইতিহাস নির্ভরতা, সেটা কিন্তু রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় ডেকে এনেছে, রাজনৈতিক তত্ত্বকে মৃত্যুর দিকে পাঠিয়ে দিয়েছে। কারণ পলিটিক্যাল থিওরি শুধুমাত্র তো ইতিহাসের উপরে নির্ভর করে গড়ে উঠতে পারে না, তাই না? তাই বলছে এই যে হিস্ট্রিসিজম, অতিরিক্ত ঐতিহাসিকতা, অতিরিক্ত ইতিহাস নির্ভরতা, সেটা কি করছে? সেটা রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় সূচিত করেছে। অর্থাৎ এখানে ডেভিড ইস্টন কি বলার চেষ্টা করছে? ডেভিড ইস্টন বলছে এই যে অতিরিক্ত ইতিহাস নির্ভরতা বা ইতিহাসের প্রতি ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে একটা তত্ত্বকে গড়ে তোলার যে প্রয়াস, তার মধ্য দিয়ে কিন্তু নতুন কোনো মূল্যবোধ, নতুন কোনো রাজনৈতিক তত্ত্ব গড়ে তোলার প্রয়াস কিন্তু এখানে লক্ষ্য করতে পারা যায় না। তারা মূলত ইতিহাসকে বিশ্লেষণ, ইতিহাসকে ব্যাখ্যা, এগুলোর পিছনে
অনেকটা সময় নষ্ট করে ফেলেছে। নতুন একটা যে তত্ত্ব করতে হবে, অর্থাৎ বর্তমান সময়ের প্রেক্ষাপটে, অর্থাৎ এই যে বর্তমান প্রাসঙ্গিক সময়ের প্রেক্ষাপটে সমস্যা সমাধানের জন্য যে কাজটা করতে হবে, সেটাতে কিন্তু খুব একটা ফোকাস করেনি, খুব একটা দৃষ্টি দেয়নি। তারা যেটা দৃষ্টি দিয়েছে সেটা অতীতের ঘটনাবলী, তারা অতীতের বিষয়গুলোর প্রতি অতিরিক্ত পরিমাণে নির্ভরশীল হয়েছে। তাই নতুন নতুন যে চিন্তা, নতুন নতুন যে চেতনা বা বর্তমানের পরিপ্রেক্ষিতে মানুষের আচার আচরণ, প্রতিষ্ঠানের আচার আচরণ, প্রতিষ্ঠানের থেকে শুরু করে বিভিন্ন প্রকার রাজনৈতিক যে বিষয়গুলো, সেগুলোর প্রতি খুব একটা নজর দেয়নি। তাই বলছে এই অতিরিক্ত ইতিহাস নির্ভরতার জন্য আজকের আমাদের রাজনৈতিক তত্ত্বের ধীরে ধীরে অবক্ষয় ঘটছে। ডেভিড ইস্টন দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি বলছে সেটি হচ্ছে আমাদের মনে রাখতে হবে মোরাল রিলেটিভিজম। এই চারটি পয়েন্ট আমাদেরকে মনে রাখলেই হয়ে যায়, কিন্তু আমি তবু ব্যাখ্যা করে দিচ্ছি যে মোরাল রিলেটিভিজম বলতে আমরা কি বুঝি। নৈতিক আপেক্ষিকতাবাদ, নৈতিক আপেক্ষবাদ, অর্থাৎ সেখানে কি বলা হচ্ছে, অর্থাৎ ভ্যালুর কথা বলা হচ্ছে, মূল্যবোধের কথা বলা হচ্ছে। একটা নির্দিষ্ট মূল্যবোধ গড়ে তোলা, একটা নির্দিষ্ট মূল্যবোধের পরিপ্রেক্ষিতে আমরা বিচার বিবেচনা করব কি করব না। এখানে ডেভিড ইস্টন বলছে, দেখো যখন থেকে এই যে আচরণবাদী বিপ্লব আসা শুরু হয়েছে, তখন কিন্তু একটা নির্দিষ্ট বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞান যে চেতনা, তার উপরে গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ এখান থেকে মূল্যবোধের ধারণাটাকে ক্রমশ সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি বলছেন যে কোনো তত্ত্ব পরে যখন তিনি উত্তর আচরণবাদের কথা বলতে যান, যে কোনো তত্ত্ব কি মূল্যবোধ ছাড়া তৈরি হতে পারে? মূল্যবোধ যেখানে নেই সেই রকম ভাবে কি কোনো রাজনৈতিক তত্ত্ব গড়ে উঠতে পারে শুধুমাত্র বিজ্ঞানসম্মত চিন্তা ভাবনার মধ্য দিয়ে? তাই মূল্যবোধের যে একটা সার্বজনীন চেতনা গড়ে তোলার চেষ্টা করছে রাজনৈতিক তাত্ত্বিকেরা, বলছে এর ফলে কিন্তু রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় হচ্ছে। একটা কোনো নির্দিষ্ট মান বা নির্দিষ্ট ভাবনার পরিপ্রেক্ষিতে একটা নির্দিষ্ট কোনো মূল্যবোধকে গড়ে তোলা যায় না। তোমার কাছে মূল্যবোধের ধারণা যা, সেটা আমার কাছে যে মূল্যবোধের ধারণা তাই হবে, তার কোনো মানে নেই। বা ভারতের কাছে মূল্যবোধের ধারণা যা, আফ্রিকার কাছে মূল্যবোধের ধারণা একই রকম হবে, সেটা কিন্তু কখনোই এক নয়। অর্থাৎ মূল্যবোধের ধারণা যে যার সাপেক্ষে কিন্তু আলাদা আলাদা হতে পারে। তাই এখানে বলছে, দেখো ডেভিড ইস্টন argued that modern theorists had become different to searching for ultimate values। এই আলটিমেট ভ্যালুটাকে খুঁজতে চায় কারা? আলটিমেট ভ্যালুটাকে খুঁজে বের করতে চায় মূলত মডার্ন যে সমস্ত থিঙ্কাররা রয়েছে। তাহলে এখানে মূলত কি বলতে চাইছে মোরাল রিলেটিভিজম? বলতে চাইছে যে মূল্যবোধের একটা সার্বজনীন যে ব্যাখ্যা, একটা নির্দিষ্ট বা ইউনিভার্সাল যে ব্যাখ্যা, সেটা কিন্তু করা সম্ভব নয়। একটা নির্দিষ্ট বিষয় তৈরি করব একটা তত্ত্বের মধ্য দিয়ে জোর করে, সেটা কিন্তু করা সম্ভব নয়। তোমার কাছে মূল্যবোধের ধারণা আলাদা, আমার কাছে মূল্যবোধের ধারণা আলাদা। যেমন আমার কাছে মূল্যবোধের ধারণা কিরকম হতে পারে, যদি আমি মনে করি স্বাধীনতার থেকে সাম্য থাকাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সাম্যের গুরুত্ব অনেকটা বেশি, কিন্তু অনেকের কাছে মনে হতে পারে না, সাম্যের থেকে স্বাধীনতা ধারণাটা সব থেকে বেশি গুরুত্ব পাওয়া উচিত। তাহলে দেখো ডিফারেন্ট মূল্যবোধ কিন্তু গড়ে উঠতে পারে। তাহলে এখানে পলিটিক্যাল থিওরিস্টরা কি করতে চাইতো? একটা সার্বজনীন তত্ত্ব গড়ে তুলতে চাইতো রাজনৈতিক তত্ত্বের মধ্য দিয়ে। কিন্তু একটা নির্দিষ্ট কোনো ভ্যালু, একটা নির্দিষ্ট কোনো মূল্যবোধ আমি তৈরি করে রাখলাম, আমি একটা তত্ত্বের মধ্য দিয়ে তৈরি করে দিলাম, সেটা কিন্তু কখনো হতে পারে না। তুমি দেখো, তুমি চিন্তা ভাবনা করো যে আমার যে রাজনৈতিক যে তত্ত্ব বলি, আমাদের যে রাজনৈতিক যে ভাবনা বলি, চিন্তা বলি, সব কিন্তু দিনের পর দিন কিন্তু পরিবর্তিত হয়েছে। এই পরিবর্তিত হয়েছে কেন? পরিবর্তিত হয়েছে কারণ আমার কাছে যেটা ভ্যালু বলে মনে হয়েছে, তোমার কাছে সেটা ভ্যালু বলে মনে হয়নি। তাই এটা পরিবর্তিত অবস্থার মধ্য দিয়ে যে যার কাছে যেমন ভাবে
ব্যাখ্যা করা যায় বা যে যেমন করে বুঝতে চায়। অর্থাৎ ডেভিড ইস্টন এই মোরাল রিলেটিভিজমের মধ্য দিয়ে বোঝাতে চাইছে যে রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় এখানে কিন্তু ঘটছে। কারণ পুরনো যে আমাদের ভ্যালুগুলোকে আমরা লক্ষ্য করেছি, যে সাবেকি যে চিন্তা ভাবনা, যেগুলো মূল্যবোধ, আচার আচরণ, হ্যাঁ, যার মধ্য দিয়ে গড়ে উঠেছিল সাবেকি যে চিন্তা ভাবনাগুলো, সেগুলো কিন্তু মডার্ন যে সমস্ত চিন্তাবিদরা এসেছে তাদের চিন্তা ভাবনা কিন্তু আলাদা। অর্থাৎ পুরনো বা সাবেকি চিন্তাবিদদের সাথে মডার্ন যারা চিন্তাবিদ তাদের মূল্যবোধের ধারণা কিন্তু অনেকটা ফারাক থাকছে। এই যে দুটো আলাদা আলাদা মূল্যবোধ গড়ে উঠছে, তাদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব আসছে। এই দ্বন্দ্বের নিরসন কিন্তু পলিটিক্যাল থিওরিস্টরা, রাজনৈতিক তাত্ত্বিকেরা করে উঠতে পারেনি। তার জন্য তোমার কাছে মূল্যবোধের ধারণা আলাদা, আমার কাছে মূল্যবোধের ধারণা আলাদা। একসময় গণতন্ত্রের যে মূল্যবোধ সেটা তোমার কাছে ভালো লাগতে পারে, কারোর কাছে কমিউনিজমের মূল্যবোধ ভালো লাগতে পারে। অর্থাৎ এই যে ভ্যালু, মূল্যবোধ বা মোরাল রিলেটিভিজমের ধারণা, সেখানে আমরা পাস্টে বা অতীতে যে ধরনের আলোচনা আমরা দেখেছি তার সাথে আধুনিক যে আলোচনা দেখছি তাদের মধ্যে পার্থক্য আমরা লক্ষ্য করতে পারছি। সেখানে কিন্তু রাজনৈতিক তাত্ত্বিকেরা তার সমস্যার সমাধান করতে পারছে না, তাদের মধ্যে একটা কন্ট্রাডিকশন লক্ষ্য করতে পারা যাচ্ছে। সেখান থেকে বলা যেতে পারে রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় ঘটছে। পরবর্তী পয়েন্টটি লক্ষ্য করো, বলছে হাইপার ফ্যাকচুয়ালিজম। এই রাজনৈতিক তত্ত্বের মধ্যে আমরা হাইপার ফ্যাকচুয়ালিজমের ধারণাটা খুব গুরুত্বপূর্ণ। ডেভিড ইস্টন এটা বলার চেষ্টা করছে। হাইপার ফ্যাকচুয়ালিজম এই কথাটার মানে তোমরা যদি বুঝতে পারো তাহলেই বুঝে পেরে যাবে এই হাইপার ফ্যাকচুয়ালিজম বিষয়টা কি। অতিরিক্ত পরিমাণে ফ্যাক্টের উপরে গুরুত্ব আরোপ। সহজ কথায় রাজনৈতিক যে তাত্ত্বিকেরা ভ্যালুকে বাদ দিয়ে, বিশেষ করে মূল্যবোধকে এখনকার দিনে বাদ দিয়ে, তারা অতিরিক্ত ফ্যাক্টের পিছনে দৌড়াচ্ছে, অতিরিক্ত বিজ্ঞানসম্মত ভাবনার দিকে দৌড়াচ্ছে, পর্যবেক্ষণের দিকে দৌড়াচ্ছে। বলছে এই অতিরিক্ত তথ্য নির্ভরতা, অতিরিক্ত ফ্যাক্ট নির্ভরতা এই রাজনৈতিক তত্ত্বের অবক্ষয়ের অন্যতম কারণ। কারণ শুধু ফ্যাক্ট দিয়ে কিন্তু একটা রাজনৈতিক তত্ত্ব গড়ে উঠতে পারে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, লক্ষ্য করতে পারো। পরের পয়েন্ট কি বলছে, কনফিউশন বিটুইন সায়েন্স অ্যান্ড থিওরি। অনেকাংশে আমরা সায়েন্স অর্থাৎ বিজ্ঞান এবং থিওরি এই দুটোকে সমার্থক বলে মনে করি, তাই না? কিন্তু এখানে বলছে যে না, সায়েন্স এবং থিওরির মধ্যে একটা তফাৎ আছে, তাই না? থিওরি হচ্ছে সার্বজনীন একটা বিষয়, সেটা সায়েন্সের পথে কখনো গড়ে উঠছে, তাই তো? সায়েন্সের পথ দিয়ে থিওরি গড়ে উঠতে পারে অনেক সময়। সায়েন্সের যে পর্যবেক্ষণ পরীক্ষণ তার মধ্য দিয়ে একটা নির্দিষ্ট থিওরি গড়ে ওঠে। তার মানে এই নয় যে থিওরি এবং সায়েন্স আমরা সেটাকে সমর্থক বলতে পারি। তাই এই দুটোর মধ্যে কিন্তু সায়েন্টিফিক মেথড বলছে, ইস্টেন নোটেড দ্যাট পলিটিক্যাল সায়েন্টিস্ট হ্যাড কনফিউজড দ্য সায়েন্টিফিক মেথড উইথ পলিটিক্যাল থিওরি in their rush to be scientific অর্থাৎ পজিটিভিজম। they abandoned the normative and philosophical question that define political theory. পলিটিক্যাল থিওরিতে আমরা দুটো জিনিস আমরা লক্ষ্য করতে পেরেছি। আমরা জানি দুটো জিনিস, একটা হচ্ছে ফিলোসফিক্যাল, একটা সায়েন্টিফিক মেথড। এই দুটো বিষয় যুক্ত হয়ে পলিটিক্যাল থিওরি গড়ে উঠতে পারে। তার মানে এখানে বলতে চাইছে বিজ্ঞানসম্মত পদ্ধতি আমি সেখানে ব্যবহার করছি মানে সেটা একটা তত্ত্ব গড়ে উঠবে তার কোনো মানে নেই কিন্তু। অর্থাৎ তত্ত্ব বিজ্ঞানকে ছাপিয়ে যেতে পারে। তাই বিজ্ঞান এবং তত্ত্ব কখনোই এক বলে ভাবা যায় না। তাই এখানে এর মধ্য দিয়ে তিনি বলতে চাইছেন যে এর ফলেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি রাজনৈতিক তত্ত্বের ধীরে ধীরে অবক্ষয় ঘটছে। এখন আমরা দেখব যে আরেকজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আলফ্রেড কোবান এখানে কি বলছে, তিনি কেন বলছেন যে পলিটিক্যাল থিওরির অবক্ষয় ঘটছে। আলফ্রেড কোবানের যে গুরুত্বপূর্ণ গ্রন্থটা আমি আগেই বলেছি, দ্য ডিক্লাইন অফ পলিটিক্যাল থিওরি, 1953 সালে লিখেছিলেন। এখানে তিনি এক্সটার্নাল ফ্যাক্টরের কথা বলছেন যার ফলে ডিক্লাইন হচ্ছে পলিটিক্যাল থিওরি। সেখানে তিনি কি বলছেন, বলছে পলিটিক্যাল থিওরি হ্যাড লস্ট ইটস সিগনিফিকেন্স ইন ক্যাপিটালিস্ট
অ্যাজ ওয়েল এজ কমিউনিস্ট সিস্টেম। খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা। বলছি যে দেখো, এই রাজনৈতিক তত্ত্বের ধারণাটা আমরা গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা, তার পাশাপাশি সমাজতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা, দুটো রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রেই কিন্তু তার অবক্ষয় ঘটেছে। দুটো রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় কিন্তু ঘটেছে বা তার গুরুত্ব হারিয়ে ফেলছে। কেন এই কথাটা বলছে? বলছে রাইজ অফ মিলিটারি ব্যুরোক্রেসি এবং ইনক্রিজ ইন স্টেট ইন্টারভেনশন। আমরা এই দুটি ক্ষেত্রে, গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা বা ক্যাপিটালিস্ট যে রাষ্ট্র ব্যবস্থা এবং পাশাপাশি সমাজতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যে রাষ্ট্রীয় ইন্টারভেনশন, মিলিটারি ইন্টারভেনশন এবং পাশাপাশি ব্যুরোক্রেসি, এদের অতিরিক্ত মাত্রায় ইন্টারভেনশনের কারণে রাজনৈতিক তত্ত্ব কিন্তু অবক্ষয় ঘটছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে দেখো, নো সিরিয়াস এফোর্টস টু ডেভেলপ দ্য থিওরি অফ ডেমোক্রেসি। কোনো গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক কোনো তত্ত্ব কিন্তু গড়ে তুলতে পারছে না বর্তমানের যে সমস্ত রাজনৈতিক তত্ত্বের তাত্ত্বিকরা রয়েছেন। অন্যদিকে ইন্টারনাল প্রবলেমের ক্ষেত্রে কি বলছে, ইন্টারনাল কন্ডিশনের ক্ষেত্রে কি বলছে আলফ্রেড কোবান্স? বলছে অ্যাবসেন্স অফ এথিক্যাল পারপাস। খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, অ্যাবসেন্স অফ এথিক্যাল পারপাস, মূল্যবোধের অ্যাবসেন্সের কথা বলছে। কেন এই কথাটা বলছে? বলছে দেখো, যখন হবস, লক, রুসো, বার্গ, বেন্থাম, মিল, মার্কস এই সমস্ত তাত্ত্বিকরা যখন তারা রাজনৈতিক তত্ত্বকে গড়ে তুলেছেন, তাদের আইডিওলজিকে গড়ে তুলেছেন, তারা যেভাবে কথা বলতেন, যেভাবে তত্ত্বকে দিতেন, সেই সময় যে সমস্ত পরিপ্রেক্ষিতে তারা তত্ত্বের রাজনৈতিক তত্ত্বগুলোকে রচনা করেছেন, তখন তাদের মধ্যে এথিক্যাল বিষয়টা ছিল, তাদের মধ্যে মূল্যবোধের জায়গাটা ছিল এবং তার সাথে সাথে তারা রাষ্ট্র সম্পর্কে চিন্তিত ছিল। তাদের রাষ্ট্রের যে সমসাময়িক যে অবস্থা, তার সমস্যা কি করে সমাধান করা যায় তার কথা তারা ভাবতো। কিন্তু এখনকার যে রাজনৈতিক তাত্ত্বিকেরা, এখনকার আধুনিক যে রাজনৈতিক তাত্ত্বিকেরা, তারা অতিরিক্ত মাত্রায় ফ্যাক্টের উপরে নির্ভরশীল, তারা অতিরিক্ত মাত্রায় বিজ্ঞানের উপর নির্ভরশীল, তারা মূল্যবোধকে সরিয়ে দিতে চায়। আমি যে মূল্যবোধ নিয়ে কথা বলছি, সেই মূল্যবোধ তোমার পছন্দ নাও হতে পারে, কিন্তু জোর করে এখন একটা নির্দিষ্ট মূল্যবোধকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় যে এটাই হচ্ছে সেরা, এটাই হচ্ছে ঠিক। অর্থাৎ সেই সময়কার তাত্ত্বিকদের মধ্যে যে চিন্তা ভাবনা কাজ করত, তার ফলে যে পলিটিক্যাল থিওরি গড়ে উঠেছে, সেটা সেই সময়কার রাষ্ট্রের যে পরিস্থিতি, সেই সময়কার যে চিন্তা ভাবনা এবং রাষ্ট্রের কি করলে কি করা যেতে পারে, তারা তাদের তত্ত্বের মধ্য দিয়ে তুলে ধরেছেন। কিন্তু অন্যদিকে আমরা কি লক্ষ্য করতে পারছি? ডিরেকশনলেস অ্যান্ড ল্যাক অফ পারপাস। বর্তমানের যে রাজনৈতিক তত্ত্ব, রাজনৈতিক তাত্ত্বিকেরা, তারা কিন্তু ডিরেকশনলেস, দিক নির্দেশনা করতে পারছে না এবং তার সাথে সাথে পারপাস, উদ্দেশ্যহীনতা হয়ে পড়ছে। তাই ধীরে ধীরে রাজনৈতিক তত্ত্বে কিন্তু অবক্ষয় ঘটছে। শুধুমাত্র মূল্যবোধকে বাদ দিয়ে কেবলমাত্র বিজ্ঞানের উপরে ভাবনা বা অতিরিক্ত ফ্যাক্টের উপরে ভাবনা আজকের রাজনৈতিক তত্ত্বকে অবক্ষয়ের দিকে পৌঁছে দিচ্ছে। এবং বলছে দেখো, ডিক্লাইন ডিউ টু ইটস হিস্টোরিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাপ্রোচ। শুধুমাত্র ঐতিহাসিক নির্ভরতা, যেটা প্রেজেন্টের কথা ভাবেই না, আর একটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাপ্রোচ, শুধুমাত্র বিজ্ঞানের উপর ভাবনা, যেটা মূল্যবোধের কথা ভাবে না। এই দুটো ভাবনাই আমাদেরকে কিন্তু পলিটিক্যাল থিওরিকে মৃত্যুর পথে ঠেলছে। এবারে আমরা দেখব যে দাঁতে জার্মেনিও কি বলছেন। দাঁতে জার্মেনির যে গুরুত্বপূর্ণ গ্রন্থ বিয়ন্ড আইডিওলজি, দ্য রিভাইভাল অফ পলিটিক্যাল থিওরি, এই গ্রন্থটাতে তিনি আলোচনা করার চেষ্টা করছেন যে ডিক্লাইন ডিউরিং গ্রেটার পার্ট অফ 19th and 20th সেঞ্চুরি। বলছে 19 এবং 20-এর যে দশক, সেখান থেকেই কিন্তু রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় হওয়া শুরু হয়ে গেছিল। কি কি কারণে বলছে? বলছে দুটো কারণ, একটা হচ্ছে পজিটিভিজম, একটা হচ্ছে আইডিওলজিক্যাল
রিডাকশনিজম, এই দুটো কারণের জন্য আমাদের রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় ঘটেছে। পজিটিভিজম বলতে কি বোঝাচ্ছে? আমরা বারবার করে আলোচনা করেছি, পজিটিভিজম বলতে যেটা দৃশ্যমান, যেটা দেখছি, যার মধ্য দিয়ে অভিজ্ঞতাবাদীর ভাবনাটা উঠে আসছে। আমরা পজিটিভিজমের কথা পড়েছি, অর্থাৎ যেখানে বিজ্ঞানসম্মত ভাবনার মধ্য দিয়ে যে ভাবনাগুলো ভাবা হচ্ছে। পজিটিভিজম অর্থাৎ দৃশ্য, অর্থাৎ পজিটিভিজম কিসের কথা বলে? অভিজ্ঞতাবাদী তত্ত্বের কথা বলে। পজিটিভিজম কিসের কথা বলে? যেটা আমরা দেখছি, যেটা আমরা স্পর্শ করে যে জ্ঞান লাভ করছি, তার মধ্য থেকেই আমরা বিচার বিবেচনা করার কথা ভাবি, অর্থাৎ পিওর সায়েন্সের কথা বলে। মূলত বিজ্ঞানসম্মত ভাবনার উপরে তারা বেশি করে গুরুত্ব দিতে চায়, ফ্যাক্টের উপরে গুরুত্ব দিতে চায়। আর দ্বিতীয়ত বলছে আইডিওলজিক্যাল রিডাকশনিজম। সেখানে কি আমরা কি দেখতে পাই? যেমন আমরা মার্ক্সবাদের কথা বলতে পারি, আইডিওলজির যে ধারণা, বলছে এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বর্তমানে আইডিওলজির ধারণাটা, একটা নির্দিষ্ট মতাদর্শের ধারণাটা। সেখানে পলিটিক্যাল থিওরির থেকে বেশি গুরুত্ব পাচ্ছে আইডিওলজি, একজন মানুষের মতাদর্শ, চিন্তা ভাবনা, সেটাই বেশি গুরুত্ব পাচ্ছে পলিটিক্যাল থিওরির থেকে। তাই ধীরে ধীরে কিন্তু আমরা বলতে পারি রাজনৈতিক তত্ত্বের গুরুত্ব অনেকটাই হারিয়ে যাচ্ছে। সেখানে সিলভার লাইনিং এ গুরুত্বপূর্ণ কি বলছে? পলিটিক্যাল থিওরি ইজ রিভাইভিং। আমরা গুরুত্বপূর্ণ সাথে বলতে পারি যে পলিটিক্যাল থিওরি আবার ফিরে আসছে। এই কারা বলছে? মিচেল অক্সফোর্ড, আন্না আরেন্ট, লিও ট্রস, এরা বলছে যে না, পলিটিক্যাল থিওরি ফিরে আসছে, পলিটিক্যাল থিওরি বেঁচে থাকছে, পলিটিক্যাল থিওরির মৃত্যু ঘটেনি। একেবারে আমাদের একদম শেষ তাত্ত্বিক, আমরা খুব গুরুত্বপূর্ণ নেটের জন্য তোমাদের এস.এম. লিপসেটের কথা আমরা বলতে পারি। এস.এম. লিপসেট কি বলছে? বলছে পলিটিক্যাল ম্যান বলে যে গ্রন্থটা তিনি লিখেছিলেন, দ্য সোশ্যাল বেসিস অফ পলিটিক্স 1960, তিনি একটি কথা বলছেন, বলছে সার্চ ফর এ গুড সোসাইটি হ্যাড কাম টু অ্যান এন্ড। বলছে রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় কেন ঘটে গেল? বলছে রাজনৈতিক তত্ত্ব অবক্ষয় ঘটে গেছে কারণ রাজনৈতিক তত্ত্ব কিসের কথা বলতো? একটা ভালো সমাজ ব্যবস্থা কিভাবে গড়ে তোলা যায়, একটা রাষ্ট্র ব্যবস্থা কিভাবে গড়ে তোলা যায়, একটা ভালো রাজনৈতিক ব্যবস্থা কিভাবে গড়ে তোলা যায়, রাষ্ট্র ব্যবস্থা কিরকম হওয়া প্রয়োজন, তাই তো? বলছে এখানে ভালো রাজনৈতিক ব্যবস্থা, গুড সোসাইটি আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে, হ্যাড বিকাম টু অ্যান এন্ড। আমরা ভালো রাজনৈতিক ব্যবস্থা পেয়ে গেছি, যেমন ডেমোক্রেসি, আমরা পৌঁছে গেছি সেই জায়গাতে, সেই রকম একটা আদর্শ শাসন ব্যবস্থাতে, আদর্শ সমাজ ব্যবস্থাতে আমরা পৌঁছে গেছি, গুড সোসাইটি আমরা পেয়ে গেছি। তাই আর নতুন করে কোনো রাজনৈতিক তত্ত্বের প্রয়োজন আমাদের আর নেই। এই জন্য রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় ঘটছে। পরের লাইনটা খুব গুরুত্বপূর্ণ, বলছে দেখো, নো নিড ফর সার্চ অফ ভ্যালুস। আর ভ্যালুর, মূল্যবোধের সার্চ করছি না আমরা, মূল্যবোধ জনিত কোনো বিষয়গুলোকে খোঁজাখুঁজি করছি না, শুধুমাত্র বিজ্ঞানসম্মত ভাবনার উপরে বেশি করে গুরুত্ব দিচ্ছি। তাই রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় ঘটছে। আমরা আজকের এই রাজনৈতিক তত্ত্বের অবক্ষয়ের উপরে কয়েকটা প্রশ্ন দেখে নেব, তোমরা কতটা করতে পারছো সেটা আমরা দেখব। এবারে কয়েকটা প্রশ্ন দেখো, তোমরা আজকে যেটা পড়লে প্রতিদিনের মতো আমি প্রশ্ন রাখি। বলছে হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট, এইটাকে মনে রাখবে, নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিক্লাইন অফ পলিটিক্যাল থিওরি বা ডিবেট। কোনটা, কে হবে? আমরা দেখেছি ডিক্লাইন অফ পলিটিক্যাল থিওরির সমর্থক কারা? পিটার ল্যাসলেটের কথা পড়েছি, আমরা ডেভিড স্টোনের কথা পড়েছি, আমরা আলফ্রেড কোবানের কথা পড়েছি, কিন্তু জাঁ ব্লন্ডেলের কথা কিন্তু আমরা পড়িনি। তাহলে সঠিক উত্তর কি? সি, তাই তো? সেকেন্ড প্রশ্নটা দেখো, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়ার আইডেন্টিফাইড বাই ডেভিড স্টোন অ্যাজ কজ অফ ডিক্লাইন অফ পলিটিক্যাল থিওরি। এই প্রশ্নটা বারবার করে আমি পরে বলেছি, তোমাদের গুরুত্বপূর্ণ। কারণটা কি? কে বলছে এটা? আমাদের ডেভিড স্টোনের মতে কারণটা কি? হিস্ট্রিসিজম, মোরাল রিলেটিভিজম, হাইপার ফ্যাকচুয়ালিজম, পজিটিভিজম।
সঠিক উত্তর কি হবে? আর 5 নম্বর থাকা উচিত ছিল অল অফ দ্য অ্যাভাভ। সঠিক হবে এই চারটেই সঠিক। তিনি এই চারটে বিষয়কে মনে করছেন যে রাজনৈতিক তত্ত্বের অবক্ষয়ের কারণ। একটা হচ্ছে হিস্ট্রিসিজম, অতিরিক্ত ইতিহাস নির্ভরতা, মোরাল রিলেটিভিজম, মূল্যবোধের যে ধারণা তোমার কাছে একরকম আমার কাছে একরকম হতে পারে, হাইপার ফ্যাকচুয়ালিজম, অতিরিক্ত মানের ফ্যাক্টের উপরে নির্ভরতা, আর একটা হচ্ছে এখানে পজিটিভিজমটা বাদ দিয়ে সায়েন্স আর এর মধ্যে তুলনা, সায়েন্স আর থিওরির মধ্যে কন্ট্রাডিকশন। সেটা থাকলে তোমাদের চারটে সঠিক উত্তর হয়ে যাবে। আর এই তিনটির কথা তো বলছেই। আর যদি এখানে নট থাকতো তাহলে পজিটিভিজম উত্তর হয়ে যেত। পরের প্রশ্নটি বলছে, দেখো, হু ফেমাস স্টেটেড ফর দ্য মোমেন্ট এনিওয়ে পলিটিক্যাল ফিলোসফি ইজ ডেড? রবার্ট ডাল, পিটার ল্যাসলেট, ডেভিড স্টার্ন, ইয়াসিয়া বার্লিন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর পিটার ল্যাসলেট সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে, অ্যাকর্ডিং টু ডেভিড স্টার্ন দ্য এভার ইনক্রিজিং সিগনিফিকেন্স ড্যাশ ইজ এ প্রাইমেসি কজ অফ দ্য ডিমাইস অফ পলিটিক্যাল থিওরি। সঠিক উত্তর কি হবে বলো প্রত্যেকে? সঠিক উত্তর কি হবে? বিহেভিয়ারালিজম, হিস্ট্রিসিজম, মার্কসিজম, লিবারালিজম। অ্যাকর্ডিং টু ডেভিড স্টার্নের মতে কি বলতে চাইছে? হিস্ট্রিসিজমের কথা বলতে, ঐতিহাসিকতাবাদ। তাই তো আমরা এতক্ষণ ধরে পড়ে এসেছি। কিন্তু পরবর্তী যে প্রশ্নটা দেখো, বলছে ম্যাচ করতে হবে, লিস্ট দেওয়া আছে, এখানে তোমাদের ম্যাচ করার কথা বলছে। রবার্ট ডাল, ডেভিড স্টার্ন, দাঁতে জার্মানীয়, আলফ্রেড কোবার্ন। এখানে তার বইয়ের লিস্ট দেওয়া আছে, বিভিন্ন ভিউ দেওয়া রয়েছে, স্টেটমেন্টগুলো। পলিটিক্যাল থিওরি ইজ ইন ডগ হাউস, আমি কিন্তু এখানে তার থিওরিগুলো দেওয়া রয়েছে। থিওরি ইজ এ প্যারাসাইট on the history of ideas, decline of due to craze for science, positivism. চারেরটা কি বলছে? decline due to overshadowing by bureaucracy। আমরা এগুলো কিন্তু প্রত্যেকটা পড়ে এসেছি। তাহলে সঠিক উত্তরটি কি হবে? এখানে রবার্ট ডাল না হয়ে রেইমারের কথা আমরা বলতে পারি। রেইমারের সাথে ডগ হাউসের সম্পর্ক রয়েছে, পলিটিক্যাল থিওরি ইজ ইন ডগ হাউস। ডেভিড স্টার্নের সাথে 2-1টা মিল আছে, 3-এর সাথে ডিক্লাইন অফ মিল রয়েছে, এবং 4-এ আলফ্রেড কোবার্নের সাথে। অর্থাৎ তোমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে কার সাথে কোনটা মিল রয়েছে। এগুলো, এই থিওরিগুলো কিন্তু পরীক্ষায় পড়ে থাকে। পরবর্তী প্রশ্ন বলছে, একটা অ্যাজারশন, একটা রিজন দেওয়া রয়েছে। অ্যাজারশনে কি বলছে? দ্য মিড 20th century saw a decline in normative political theory. রিজন বলছে দ্য বিহেভিয়ারাল রেভলিউশন prioritized empirical data and value neutrality over philosophical odd question. আমরা কিন্তু এগুলো পুরোপুরি পড়ে এসেছি। যদি এর মানেটা বুঝতে পারি তাহলে কিন্তু প্রশ্নটা করা সহজ হয়ে যায়। সঠিক উত্তর কি হবে? একেবারেই সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ অ্যান্ড বোথ আর কারেক্ট, এবং আর কারেক্ট এক্সপ্লেনেশন। তোমাদেরকে বলবো, এরকম প্রচুর পরিমাণে প্রশ্ন তোমরা যদি পেতে চাও, একটি বই রয়েছে আমার নিজের লেখা, সেই বইটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান প্রস্তুতি। তোমরা দেখতে পাচ্ছ, এই বইটা তোমরা যদি নিতে চাও অবশ্যই তোমরা কলেজ স্ট্রিটে পেয়ে যাবে, এবং সেটা পাবে আরামবাগ বুক হাউস। যোগাযোগ করে নিতে পারো তাদের সাথে, এবং বইটা তোমরা সংগ্রহ করতে পারো। মক টেস্টের জন্য তোমাদের খুবই কাজে লাগবে। পুরোপুরি বাংলাতে লেখা তোমাদের জন্য বই। পরের প্রশ্নটি কি বলছে? বলছে ডেভিড স্টার্ন ক্রিটিক অফ হিস্ট্রিসিজম ইন পলিটিক্যাল থিওরি প্রাইমারিলি টার্গেটেড দ্য টেন্ডেন্সি অফ স্কলার্স টু, কি বলছে, ইউজ হিস্ট্রিক্যাল ডেটা টু প্রেডিক্ট ফিউচার পলিটিক্যাল ট্রেন্ডস। তারপরে বলছে ফোকাস এক্সক্লুসিভলি অন দ্য হিস্ট্রি অফ পলিটিক্যাল আইডিয়াস রাদার দ্যান সলভিং কারেন্ট প্রবলেমস। তৃতীয়টা বলছে রিজেক্ট দ্য ইম্পর্টেন্স of history in political analysis, এবং শেষেরটা বলছে মিক্সড থিওলজি উইথ হিস্টোরিক্যাল ফ্যাক্টস। সঠিক উত্তর কি হবে বলে তোমরা মনে করছো? বলো। একদম সঠিক উত্তর হচ্ছে রিজেক্ট দ্য ইম্পর্টেন্স অফ হিস্টোরি অফ পলিটিক্যাল অ্যানালিসিস। পরের প্রশ্নটা আমরা কি দেখতে পাচ্ছি? বলছে দ্য এন্ড অফ আইডিওলজি ডিবেট
which contributed to the decline thesis was primarily associated with which two scholars? ডেভিড স্টন অ্যান্ড রবার্ট ডাল, ড্যানিয়েল বেল এবং লিপসেট, জন রলস এবং রবার্ট নজিক, হান্না আরেন্ট এবং লিও ট্রস। সঠিক উত্তর কি হবে তোমরা কিন্তু নিচে কমেন্ট করে জানাবে। লাস্ট দুটি প্রশ্ন বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং ডিসক্রাইব পলিটিক্যাল থিওরি অ্যাজ বিং ইন দ্য ডগ হাউস? বারবার করে বলছিলাম ডগ হাউসের কথা, কে বলছে? আমাদের এখানে অপশন ভুল আছে, আমি বলছি ডগ হাউসের কথা বলছে রেইমার, কিন্তু ডগ হাউসের কথা এখানে বলার চেষ্টা করছে, এটা সঠিক উত্তর হবে। In his work, The Political System, David Stern identified four causes. এটা আমরা জানি, four causes of political theory, who is following not one of them. তার মধ্যে কোনটা নয়? হিস্ট্রিসিজমের কথা বলেছে, মোরাল রিলেটিভিজমের কথা বলেছে, হাইপার ফ্যাকচুয়ালিজমের কথা বলেছে, কিন্তু এই ডি অর্থাৎ আইডিওলজিক্যাল ডগম্যাটিজম এর কথা কিন্তু বলেনি। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি। থ্যাংক ইউ একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে, এবং আরও এরকম যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। দেখা হবে পরের ভিডিওতে।